সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অতিথি হিসেবে অ্যাডভোকেট পীযূষ কান্তি বর্মন, গাইবান্ধা জেলা জজকোর্ট গাইবান্ধা। আমরা সরাসরি এখন কথা বলবো পীযূষ কান্তির সাথে। রেডিও সারাবেলায় পীযূষ, তোমাকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রথমে বলবো তুমি কেমন আছো, তারপর তোমার পরিচয় নেব। আমি ভালো আছি, সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এখনও ভালো আছি। আর রেডিও সারাবেলায় তুমি অনেক আগে এসেছিলে, তখন আমাদের এরকম ভিডিও লাইভ প্রোগ্রাম ছিল না। কত আগে এসেছিলে? আনুমানিক 4-5 বছর আগেই। এখন কেমন লাগছে? এখন ভালোই লাগছে, নতুন করে আবার আমন্ত্রণ পেয়েছি, সেই জন্য ভালোই লাগছে, দিনটাকেও ভালো লাগছে। একটু তোমার পরিচয়টা যদি সংক্ষেপে বলো, আমাদের দর্শক শ্রোতারাও জানবে যে আমাদের এই অ্যাডভোকেট মহোদয়ের বাড়িটা কোথায়, কবে থেকে। তারপর আসছি আমি প্রশ্ন করবো। আমি অ্যাডভোকেট পীযূষ কান্তি বর্মন, জেলা জজকোর্ট গাইবান্ধা, বাসা মধ্যপাড়া, আপনাদের নিকটেই। আমি গাইবান্ধা সদরের জন্মস্থান সূত্রে আমি গাইবান্ধার বাসিন্দা। আমার এইটুকু পরিচয়। আর আপনাদের কাছে আমি একজন রেডিও সারাবেলার দর্শক এবং শ্রোতা। তুমি তো রেডিও সারাবেলার নিয়মিত একজন দর্শক শ্রোতা, হ্যাঁ, মানে অনেক আগে থেকেই। হ্যাঁ। আর তোমার মিসেস একবার বোধহয় অনুষ্ঠান করেছে। হ্যাঁ, আমার মিসেস জনাব নীলিমা রানী বর্মন, তিনিও এখানে এসে আইন জিজ্ঞাসা অনুষ্ঠান করেছিল এই গল্প আড্ডার মধ্যেই। তখন আপনি আমাকে ডেকেছিলেন যে তোমরা স্ত্রী যদি আসো তাহলে আমরা তোমাকে নিয়ে আলোচনা অনুষ্ঠান করব। তাই জনাব নীলিমা রানী বর্মনও এখানে এসেছিল। আচ্ছা পীযূষ, আইন পেশায় তোমার কতদিন হচ্ছে? আমি আইন পেশায় এখানে আমি জয়েন করেছি 2006 সালে। একই কথা, এটা অনেক দিনের কথা। 2006 সালে, এবং অদ্যাবধি আইন পেশার সঙ্গে জড়িত আছি। 21 বছর হয়ে যাচ্ছে। আমি 6 সালে জয়েন করেছি। আর সেই সাথে আপনাদের আশীর্বাদে সুনামের সহিত যতটুকু আমি কাজ বুঝি অতটুকুই আমি করি। আচ্ছা পীযূষ, তুমি কি ছোটবেলা থেকেই স্থির ছিলে যে তুমি অ্যাডভোকেট হবে একজন? আমি এটা আমার বাবার সাহসিকতা ছিল। তারপরে আমার কিছু আমিনের বন্ধুবান্ধবও ছিল, তারা আমাকে সাহস দিয়েছে যে তুমি অ্যাডভোকেট হইলে। এবং সেই সাথে আমি মিলু ভাই এবং আমার সাংবাদিক ধীরেশ চক্রবর্তী দাও সাহস দিয়েছিল যে তুমি উকিল হইলে ভালো হবে। তুমি অর্থাৎ আমিনের পেশা থেকে যদি ওকালতিটা পড়তে পারো তাহলে তোমার জন্য কাজে লাগবে। আচ্ছা আচ্ছা। তো পীযূষ, তুমি যেহেতু একজন আইনজীবী, তোমার সাথে অনেক কথা বলবো। তুমি দেওয়ানি, ফৌজদারি এই বিষয়গুলো জানবো। তুমি সাধারণত ফৌজদারি কেসগুলো করো বেশি। আর তার আগে বলে নেই, আমাদের দর্শক শ্রোতারা কিন্তু বেশি আশা করবে, আজকে হচ্ছে 25শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। সেই সাথে 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর এই 16 দিন ব্যাপীকে বলা হয় যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। পীযূষ, কি বলছিলাম? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে আমি পেরেছি। আগে শেষ করি। বলেন। এই যে 16 দিন ব্যাপী হ্যাঁ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, আমি তোমার কাছে আসলে জানতে চাই, তুমি একজন লয়ার হিসেবে, একজন অ্যাডভোকেট হিসেবে, যে নারীরা আসলে কোন কোন ক্ষেত্রে নির্যাতনের শিকার বেশি হয়? নারীরা সাধারণত 4টি ক্ষেত্রে নির্যাতনের শিকার হয়: শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতির নির্যাতন। আচ্ছা, এটি তো আসলে আমি তাহলে একটি আইনে আসি। এটি হচ্ছে যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010। এই পারিবারিক নির্যাতনের যে 4টি ধরন, সেই 4টি ধরনের মধ্যে কি শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতি, এই যে 4টি ধরন তারা আইনের মধ্যে তারা একটা বের করেছেন গবেষণা করে। নিঃসন্দেহে এইগুলি ছাড়াও নারীরা তো আমরা দেখি যে তাদের কি বাল্যবিবাহ দেয়া হয়, তারপরে যৌতুকের জন্য নির্যাতন করা হয়, পাচার করা হয়, তারপরে তাদের নিরাপত্তার অভাব, তারপরে তাদের বিশেষ করে প্রজনন স্বাস্থ্যের দিক দিয়ে তাদের গুরুত্ব দেওয়া হয় না। সব কিছু মিলে আমরা দেখি যে নারীরা কিন্তু অনেক দিক দিয়ে অবহেলিত। তো আমি সব দিক দিয়ে না দিয়ে যদি বলি যে একটা আইনের কথা যদি বলি, পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন, এটাকে বলবো না হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন এটাকে বলবো? বলেন আপনি। আচ্ছা, আমি যেহেতু হিন্দু, আপনি হিন্দু বিবাহ সম্বন্ধে বলতে পারেন। একজন আইনজীবী তো শুধু হিন্দু আর মুসলমান না, সব ক্ষেত্রে সাপোর্ট দেয়। হ্যাঁ, সব ক্ষেত্রেই।
এই যে এই আইনটির প্রয়োগ নেই অনেকে বলে, এটি আসলে তোমার কাছে কি মনে হয়? কোন আইনটি প্রয়োগ নেই? পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন। হ্যাঁ, এটার জন্য প্রয়োগ নাই। এটা আমি বলবো আমাদের প্রতিটা জেলায় আছে একজন লিগ্যাল এইড অফিসার। লিগ্যাল এইড অফিসার, তার মাধ্যমেই আমরা এটা আবেদন করতে পারি, কিন্তু আমরা আবেদন করতেই ভয় পাই। কারণ প্রথমে আমাদের দেখা যাচ্ছে যে মানবিক বা মানসিক যে নির্যাতন, আমরা ওইখানে যাব, আমরা মান সম্মানে একটা ভয় আছে। আমি যে আবেদন করব এইটা নয়, মামুলি ব্যাপার। এই যে আমাদের মেয়েরা বা এই যে আমাদের পরিবার, আমরা এইটা ওইখানে সুরক্ষা চাচ্ছি না, যেটা লিগ্যাল এইড অফিসার আমাদেরকে করে দিতে পারেন। আমাদের ওখানে লেখাই আছে যে আপনার কোনোখানে আপনার ব্যক্তিগত আইন লঙ্ঘন হইলে আপনারা আসেন, আবেদন করেন, যাদের বিনা খরচে আমরা মামলা পরিচালনা করব। আমরা এই জায়গাটা করতে যাই না। এর কি তারা জানে না, না যায় না, কোনটি বলবো? এইটা প্রথম হচ্ছে আমরা প্রচারের অভাব। প্রচারের অভাব, আমরা এটা প্রচার করতে জানি না, প্রচার করি না, নির্লজ্জ বা নিজেকেই একটা আত্মকেন্দ্রিক হয়ে যাই। সরকার অনেক টাকা ফান্ড দিয়ে রেখেছে আমাদের বিনা পয়সা মামলার খরচ চালানোর জন্য, অথচ আমরা এটা প্রচার করি না। হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার আমি ওই আইনটির কথা আসি যে আরেকটি আইন আছে, হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন, রেজিস্ট্রেশন আইন, ম্যারেজ অ্যাক্ট। এটা এই আইনটি তৈরি হওয়ার আগে ঢাকায় মন্ত্রী কি বলবো, তখন তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ছিলেন, সেই সেমিনারে তুমি উপস্থিত ছিলে। হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল, আমি হিন্দু ধর্মের প্রতি এবং হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আমি একটা কৃতজ্ঞতা বোধ জানাই। তারা আমাকে পাঠিয়েছিল যে রেজিস্ট্রেশন আইনটা 2012 সালে, 24/9/2012 সালে এই আইনটা পাশ হয়। সেখানে বলা হয়েছে যে আমরা যারা শাস্ত্রীয় বিধান মতে বিবাহ করি, সেখানে বিধান মতে ঠিকই বিবাহ করি, কিন্তু আমাদের লিখিত বা দালিলিক কোনো ডকুমেন্ট থাকে না, যার কারণে পরবর্তীতে আমরা যৌতুক আইন 2018 সালের যৌতুক নিরোধ আইনে আমরা মামলা করতে পারি না। আমার রেজিস্ট্রেশন নাই, আমি কিভাবে মামলা করব, কীভাবে প্রমাণ করব? ওই ফটো, বিয়ের চিঠি, তারপরে ঠাকুর, মালা বদল, এ কিছু মানুষকে অস্বীকার করে, যার কারণে আমরা করতে পারি না। যেটা আমাদের অন্য ধর্মাবলম্বীদের মধ্যে আছে নিকা রেজিস্টার, যেটা আমরা 2012 সালে এই কাজটা আমরা করেছি। তৎকালীন মন্ত্রী আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন রাষ্ট্রপক্ষ থেকে, যে হ্যাঁ করা উচিত, যার কারণে আজকে হয়েছে এবং তার প্রতিফলনও দেখা যাচ্ছে। কিন্তু এই আইনটি তো আসলে ঐচ্ছিক আইন হিসেবে করেছে, কম্পালসারি করেনি, মানে বাধ্যতামূলক করেনি। এই বিষয়ে তোমার মতামত কি? এটা কম্পালসারি করেনি। এক কথায় আমাদের ধর্মীয় শাস্ত্র অনুসারে মালা বদল বিবাহ, তারপরে যজ্ঞ বিবাহ, এই কারণে এটা কম্পালসারি করা নাই। ইচ্ছা করলে আপনি করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন, কারণ বিয়ে উভয়ের সম্মতিতে। আমাদের হিন্দু ধর্মীয় অর্থাৎ স্যাক্রামেন্ট রাইট, ধর্মীয় বিধিবিধান, সেখানে আমাদের এখানে আইনটা করা হয়েছে একটু সমস্যার সৃষ্টি করে, যে আপনারা করতেও পারেন, নাও পারেন। করলে গভর্নমেন্ট ফি পাবে, না করলে পুরোহিতরা ফি পাচ্ছে। ঠিক, এটা ফির জন্য না। একটা দেশের তো সবাই নাগরিক, বিশেষ করে সাংবিধানিক নিয়ম অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলে সমান, সবাই সমান। সবাই সমান কিভাবে? আইনের আশ্রয় লাভ করার অধিকার রাখে। তা যদি হয় তাহলে হিন্দু কমিউনিটিতে যারা হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, তাদের বিবাহ রেজিস্ট্রি বাধ্যতামূলক, মুসলমানদের যেমন বাধ্যতামূলক মুসলিম আইন অনুযায়ী। এখানে কি তাহলে কিন্তু বাধ্যতামূলক হওয়া উচিত নয়? হ্যাঁ, এখানে তো বলা আছে অল সিটিজেন আর ইকুয়াল বিফোর ল। তাহলে তো সবাই আইনের ঊর্ধ্বে বা সবাইকে আইন মানতেই হবে। তুমি কি চাচ্ছ না যে এটি, তুমি কি বলবে যে এই আইনটি বাধ্যতামূলক হওয়া উচিত? হ্যাঁ, বাধ্যতামূলক হওয়া উচিত। কারণ এখন অনেকে হয়তো কেউ করছে রেজিস্ট্রি, তাদের বিয়ে রেজিস্ট্রি কেউ করছে, কেউ করছে না। হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, এবার তোমার ওই অনুভূতিটা একটু জানি। তুমি ঢাকায় গিয়েছিলে, সেই যে তোমার ব্যায়াম ভবনে। হ্যাঁ, আমি ব্যায়াম ভবনে গিয়েছিলাম। অনুভূতিটা একটু যদি বলতে, কেমন লেগেছে বা কি? তখন নীলফামারীর একটি মেয়ে আর আমার গাইবান্ধায় আমার পরিচিত একজন ছিল, আমি বলেই ফেলি, বাবুল আহমেদ, আর ওইখানে রিয়া ছেত্রী রত্না, ওনার যদি বিয়ে রেজিস্ট্রেশন হইতে পারে, তাহলে আমার কেন হবে না? আমি কিভাবে প্রমাণ করবো যে উনি আমার স্বামী? ডিএনএ টেস্ট থেকে সমস্ত কিছু টেস্ট রিপোর্ট মিথ্যা আসছে। তখন আমি বাধ্য হয়েছি, আমার বিবেকের অনুভূতি দিয়ে বলছি, স্যারকে বলছি, স্যার আপনি এইটা আমার জন্য করতে হবে, কারণ আমিও তো পরবর্তীতেই
একই পথের প্রতীক হইতে পারি। আমি ডকুমেন্ট দেখাবো কোথায়? আইন চায় দালিলিক প্রমাণ, আইন বিচারক, সমাজ চায় দালিলিক প্রমাণ। সমাজ ফটো দিয়ে আবেগ দিয়ে কিছুই হবে না। তখন উনি বলছেন হ্যাঁ আমি এরপরে সংসদে যখন বিল উঠবে তখন বিল আকারে এই আইনটা উত্থাপন করব। তখন 24/9/2012 সালে এই আইনটা পাশ হয় সর্বসম্মতিক্রমে 2012 সালে। 2012 সালে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম আরেকটি বিষয়, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে যদি একে অপরকে বিনা নোটিশে বা বিনা অন্যায়ভাবে যদি সেপারেট হয়ে যায়, তাহলে কিন্তু স্বামী বা স্ত্রী কি মানে আইনি প্রতিকার নেওয়ার জন্য আইনের আশ্রয় লাভ করতে পারে, সহজে নিতে পারে। বাট হিন্দু ধর্মের মধ্যে অনেক পাওয়া গেছে যারা এরকম সেপারেট বা আলাদা হয়ে আছে, বাট বিয়ের প্রমাণ বা দালিলিক প্রমাণ নাই, রেজিস্ট্রি নাই, বিধায় তারা কিন্তু দেখা গেলো যে চিটাগাঙ্গে মেয়ের বাড়ি, দিনাজপুরের ছেলের বাড়ি, তারা ওরকমই পড়ে আছে, আইনের আশ্রয় নিতে পারছে না, অথবা আইনের আশ্রয় কি তার ভরণ পোষণ অথবা দেনমোহর এগুলো যেমন আছে না মুসলিম পারিবারিক আইনে, হিন্দু ধর্মে হয়তো বা আছে, তারা সেটা দাবিও করতে পারছে না, কিন্তু আজকে নারীরা কিন্তু অসহায় হয়ে যাচ্ছে। এই নিঃসন্দেহে এটি একটি কিন্তু একটা কি বলবো যে একটা বড় গ্যাপ আমার কাছে মনে হয়। এটা আপনি যদি বলেন এখানে প্রতিটা জেলায় লিগ্যাল এইড আছে, লিগ্যাল এইড অফিস আছে, আর নারীরা কোনো ক্রমে অসহায় নয়, নারীরা নিজের ব্যক্তিগতভাবেই অসহায়। আমি এখানে বলবো, আমি এক বলি, নারী তো অসহায় বটে, কিন্তু একজন নারী তো আসলে লিডারশিপ বা সিদ্ধান্ত গ্রহণে তো আমরাই তো তাদেরকে বঞ্চিত করে রাখি। এখন যদি বলি যে নারী বিয়ে দিয়েছে তার মা বাবা, একটা ক্লাস 7-এর একটি মেয়েকে বিয়ে দিয়েছে, মা বাবা বিয়ে দিয়েছে, তো সে তার মা বাবার সিদ্ধান্ত মেনে নিয়েছে, কিন্তু 2-4 বছর পরে একটা সন্তান হওয়ার পরে ওই হাজব্যান্ড দেখে যে এই নারীর চেহারা ভেঙে গেছে, এখন আমি অন্য একটি মেয়েকে বিয়ে করবো। এটি তো নারীর দোষ না, নারীর দোষ এটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যেটা ধারাবাহিকতা চলে আসছে। তাই যদি হয় এই নারীটি হিন্দু ধর্মাবলম্বী হতে পারে, আবার মুসলমান ধর্মাবলম্বী হতে পারে। আমি ঠিক বলছি পীযূষ? হ্যাঁ বলেন। আমি হ্যাঁ হতে পারে। তাহলে কিন্তু এই আইনটি সবার জন্য সমান। হিন্দু হলে হিন্দু ধর্মের আইন অনুযায়ী সে আইনের প্রতিকার চাইবে, আর মুসলমান হলে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রতিকার চাইবে, এটাই তো স্বাভাবিক। সমাজে বাস করতে গেলে, রাষ্ট্রে বাস করতে গেলে আইন সবার জন্য, আইন সবার জন্য। ওকে, আইন সবার জন্য। এই আপনার যেন কি যেন বলতে চাইছিলেন গাইবান্ধা শহর নিয়ে? গাইবান্ধা শহর নিয়ে পরে আসছি। পীযূষ, তুমি তো ফৌজদারি মামলাগুলো বেশি করো। আমি উভয় সাইডের মামলা বেশি করি। ওই সাইডের আমাকে একটু বলবে যে আসলে কোন ঘটনাগুলো ফৌজদারি, কোন ঘটনাগুলো দেওয়ানি? তাহলে সত্যি আমাদের মানে অনেক বড় বড় যে আমরা বয়স হয়ে গেছে, আমরা কিন্তু এখন ভুল করি যে কোন ঘটনা, যারা আইনের ছাত্র তারা জানে, আর কয়জনই বা আইনের ছাত্র, যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা ইতিহাসের ছাত্র, বাংলাদেশ অথবা ছাত্র না, একজন ব্যবসায়ী, আমরা কিন্তু বুঝি না মানে হয়তো ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়তো অবস্থার আলোকে বা অভিজ্ঞতার আলোকে হয়তো সে বলতে পারছে, বাট অনেক অংশই কিন্তু জানে না। এটা যদি বলো যে কোন ঘটনাগুলো ফৌজদারি আর কোন ঘটনাগুলো দেওয়ানি? দেওয়ানি ঘটনা হচ্ছে জমি জমার সুরক্ষা, জমি জমার সুরক্ষা হচ্ছে দেওয়ানি। আর ব্যক্তিগত সুরক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার হচ্ছে ফৌজদারি। আপনার ব্যক্তিগত আত্মরক্ষার যদি আপনার অধিকার না থাকে, তাহলে আপনি ফৌজদারি মামলা শরণাপন্ন হবেন। আর যদি আপনার জমি জমার সুরক্ষা যদি না থাকে, তাহলে আপনার দেওয়ানি মামলা শরণাপন্ন হবেন। আমরা গ্রামীণ সমাজ ব্যবস্থা বলে জমি জমার মামলাকেই সিভিল অথবা দেওয়ানি মামলা। আবার মারামারি, হঠাৎ উগ্রতা, তারপরে ব্যক্তিগত আত্মরক্ষা, এগুলোকে আমরা ক্রিমিনাল বা ফৌজদারি মামলা বলে থাকি। আচ্ছা, খুব সুন্দর। যদি বলি যে এই যে নারী নির্যাতন সংক্রান্ত ঘটনাগুলো, এগুলো কোন কিসের মধ্যে যায়? এটা নারী নির্যাতন যে ঘটনাগুলো, এটা হলো সমস্ত ব্যক্তিগত সুরক্ষা। নারীকে নির্যাতন এটা ব্যক্তিগত সুরক্ষা। ধর্ষণ মামলা, ধর্ষণগুলো ব্যক্তিগত সুরক্ষা। আমি আমার দেওয়ানি না, এটা কোনো দেওয়ানি মামলা নয়, এটা ফৌজদারি মামলা। কারণ ওটা ফোর্সফুল। আচ্ছা, তারপরে যৌতুকের জন্য যে মামলা, যৌতুক এটাও উভয় ক্ষেত্রেই চলে, উভয় ক্ষেত্রেই চলে, কারণ ওটা ব্যক্তিগত আছে, আবার দালিলিক প্রমাণও আছে কিছু। আচ্ছা, তারপরে জমি নিয়ে যে সংঘর্ষ হয়, সীমানা বিরোধ, কেউ বলছে এটা আমার সীমানার মধ্যে, কেউ না এটা আমার সীমানার মধ্যে মামলা, এই মামলাটা কোন মামলা? এটা দুই ধরনের মামলা হইতে পারে, ফৌজদারি হইতে পারে, দেওয়ানি হইতে পারে। যেমন আপনি ধরে নিতে পারেন 144-45 আমার যেটা রেলওয়ে অ্যাক্টের মধ্যে আছে, আমার আপনি ব্যক্তিগত জায়গা আপনি যাইতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবেন। আবার ওইটা
ভূমি অপরাধ প্রতিরোধ আইনও হইতে পারে, ওইটা আপনাকে আচ্ছা, দেওয়ানি মামলা হইতে তুমি পারে। একজন আইনজীবী হিসেবে আমি গাইবান্ধা শহরে দেখি যে তুমি জমির মামলাগুলো বেশি করো। হ্যাঁ। কি ধরনের মামলাগুলো তোমার কাছে বেশি আসে? আমার যদি দু একটা অভিজ্ঞতা বলো আর কি। আমার অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ আইনের যে নতুন মামলাগুলো এগুলো আসে আমার কাছে। তারপরে আসে সিভিল সেকশনের বিজ্ঞাপনী মামলা অর্থাৎ ঘোষণামূলক মামলা, এগুলো আসে যে আমি কেন পাবো না। আমি অনেক দিন থেকে জমির কাছে যাই না, জমি দেখাশোনা করি না, আমার জমি অন্যের নামে রেকর্ড হয়ে গেছে, আমি এই মামলাগুলোকে আমার কাছে দেওয়ানি মামলা হিসেবে চলে আসে। এবং আমি পূর্বে আমার একটা পেশা ছিল, এখনও আছে, আমি জেলা আমিন সমিতির উপদেষ্টা, সেই হিসাবে আমার কাছে জমি জমার মামলাগুলো খুব গুরুতর। আর আমি ব্যক্তিগতভাবে এই মামলাগুলোকে দেখি এবং নিষ্পত্তি করার চেষ্টা করি যে আইনের মাধ্যমে কিভাবে মানুষকে সালিশের মাধ্যমে মীমাংসা করা যায় যাতে বিরোধ আর না বাড়ে। আচ্ছা, আমার মধ্যে একটা প্রশ্ন দেখা দেয় পীযূষ, সেটা হচ্ছে যে জমির তো দাগ আছে, হ্যাঁ দাগ আছে, দলিল আছে কি 42 সাল আর কি 62, হ্যাঁ 42 না এটা 40 হ্যাঁ 40 সালের দলিল, 62 সাল। হ্যাঁ। আমরা তো জমি কেনার সময় এগুলো দলিল নিয়েই হ্যাঁ আমরা ক্রয় করি, দেখি যে সেগুলো ঠিক আছে কিনা, এগুলো না হলে তো আমি জমি কিনবো না। কেনার পরেও আবার বিরোধ কেন? দেখেও তো আমি কিনছি। এখন বলতে গেলে আমরা লক্ষাধিক টাকার মূল্যের জমি কিনবো, কিন্তু একটা উকিলকে দিয়ে কাগজটা বুঝিয়ে নেব না। আমরা লক্ষাধিক টাকার জমি কিনবো, একটা আমিনকে দিয়ে দাগটা দেখে নেবো, দাগটা হচ্ছে ম্যাপের নকশা, ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা লক্ষাধিক টাকার জমি কিনবো, একটা পেপারে বিজ্ঞাপন দেবো না। আমি লক্ষাধিক টাকার জমি কিনবো, আশেপাশের লোককে দাওয়াত করে খাওয়াবও না। তাহলে আমরা এই যে চারটা হলো চৌহদ্দি, আমি চৌহদ্দি যদি না দেখি তাহলে আমার ক্যাভাইডিমটর, ইংলিশে বলতেছে ক্যাভাইডিমটর, আমরা বাংলায় বলছি ক্রেতার সাবধান নীতি। আপনি ক্রেতা হচ্ছেন, আপনি এত টাকা খরচ করতেছেন, একটা উকিলকে দিয়ে বোঝাতে নিচ্ছেন না, জমি দখলের ব্যাপারে একটা আমিনকেও ডাকতেছেন না, আমিনের টাকাটা, তারপরে উকিলের ফিটা, তারপরে পেপারের বিজ্ঞাপনের যে নোটিশটা, এইটা আপনাকে ভুল করতেছেন। তাহলে নোটিশ বলতে আমি পেপারে বিজ্ঞাপন দেবো যে আমি এই দাগের এই জমি অমুক তার কিনে এনেছি, কারো কোনো দাবি দেওয়া থাকলে 7 দিনের মধ্যে যেন এই নম্বরে তার দাবিকে দাখিল করা হোক, এই ধরনের বিজ্ঞাপন আছে। অর্থাৎ আমরা চৌহদ্দি 4টা কথা যদি আমরা না মানি, তাহলে আমি জমি কিনতে যত ভালো লোকই হোক না কেন, ভালো মানের টাকাই দিক না কেন, ভালো মানের পরামর্শই গ্রহণ করুক না কেন, তারা জমি কিনতে ভুল করবেন। যার কারণে ওইখানে আইনটা স্বয়ংসম্পূর্ণ ক্রেতার সাবধান নীতি। পীযূষ, তুমি কি বলতে চাচ্ছ যে ধরো আমি একটা দলিলের দাগ নাম্বার খতিয়ান ভালো মতো না বুঝে দলিল করতে গিয়ে কোনো কারণে আমার যে মোহরি দলিল লিখেছে কোথাও একটু ভুল করেছে, আমি তো এই দলিল নিয়ে 1 বছর পরে না আমার দলিলে তো আমার এইরকম দেখা যাচ্ছে, এক জায়গায় 2 লিখে ফেলছে কখনো ভুল করে, অথবা ওটি 4 না 5, যেমন 45 আর 55, তাহলে কিন্তু এটি 10 বেড়ে গেল। এই টাইপের গন্ডগোলগুলো বেশি হয় মনে হয় নাকি? আপনার সব সমস্যা আপনার আসবে হচ্ছে আপনি যে কাজটাই করতে যান না কেন, আপনি দেখে শুনে বুঝে করতে হবে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে যারা দেখে শুনে বুঝে করে না তারাই এই সমস্ত মামলায়। আচ্ছা, এটি ছাড়া এমন কি মানুষ আছে আমাদের বাংলাদেশে যে ইচ্ছাকৃতভাবে তার প্রাচীর ঠেলে বা তার বেড়া ঠেলে দিয়ে দখল করলো, মামলায় আসলো, এই ধরনের ঘটনা কি তোমার? হ্যাঁ, আমার এরকম আছে। হ্যাঁ, আমি যেমন একটা বাবুল আহমেদের একটা কাজ পেয়েছি, মোটর শ্রমিকের। বাবুল আহমেদ মানে কে? আচ্ছা, উনি একজন নেতা। আচ্ছা, দেখা গেছে যে জমির কাগজপত্র সব ঠিক আছে, অথচ উনি আমিন দিয়ে ওই জায়গাটা দেখে নেয়নি। তা আমি কাগজপত্র যখন দেখলাম, বললাম যে আপনি যা করছেন এখন সেটেলমেন্ট অফিসে আপনি যান, এটা আপনার একটা ক্রেতার সাবধান নীতি। জমির প্রাচীর যখন কারা ঠেলবে, যখন আমিন ভুল বুঝাবে, তারপর স্থানীয় কিছু মাতবর আছে এরা ভুল বুঝাবে, তারপরে আপনার কিছু মহিলা মানুষ আছে যারা বলছে যে আমরা আগে থেকে খাইছিলাম, তারপরে এলাকার উঠতি বয়সের কিছু নেতা, তারা আমাদের এই কাজগুলো ভ্রান্ত ধারণা দেয় যে তুই ঠেলে যা, তোর জায়গা কম আছে। আদৌ ওই লোকটা জানে না যে আমার জায়গা কম আছে না বেশি আছে, ঠেলে দেও কিছু লোকের আহার জোগাড় হোক। এটা কুপ্রবৃত্তি। হ্যাঁ, এটা কুপ্রবৃত্তি। আচ্ছা,
তাহলে আমি যদি কেউ একটা জমি যদি কেউ কিনতে চায়, তাহলে তোমার কথা অনুযায়ী হচ্ছে যে আমার একটা আদ্যপান্ত দলিল 40-এর 62 খতিয়ান যা কিছু আছে দেখে শুনে আমাকে আবার দেখতে হবে যে ওই অনুযায়ী আমার দাগ খতিয়ান নাম্বার আছে কিনা, এই তো। হ্যাঁ, আর তারপর আমি কি করব? খারিজ। হ্যাঁ, আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আছে। কোনো ব্যক্তি সে খুব বিজি, চাকরি করে এত সময় পায় না, একটা জমি কেনার 10 বছর পার হয়ে গেছে কিন্তু সে খারিজ করেনি, এতে তার কি সমস্যা হবে? আপনি নিয়মিত ভূমি উন্নয়ন কর দিন, জমিকে নিষ্কর রাখুন, এটাই সেটেলমেন্ট অফিসের প্রতিপাদ্য বিষয়। আবার আমরা আজকে যে দিবসে আসছি, আমি একটু যেটা জানতে চাই সেটাকে শেষ করি। মিস্টার এক্স জমি কিনেছে 1 বিঘা, কিন্তু সে জমিটা কিনে সে হয়তো বিদেশে চলে গেছে, তা আছে তার নামে জমিটা, অথবা ঢাকায় আছে, আসতে পারে না। কিন্তু ঘটনা সে জমিটা খারিজ করেনি, 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে সময় মাঝখানে। এখন এসে তার খারিজ করতে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। দলিল যার জমিদার, এই আইনটা পাশ হয়ে গেছে, মানে 10 বছর 20 বছর পরেও খারিজ করতে দলিল পারবে, যার জমিদার, কিন্তু তার ট্যাক্স থেকে সে বঞ্চিত হচ্ছে। আচ্ছা, এখন অনেকে বলে যে বিভিন্ন অফিসে হয়রানি হয়, এটা কি আসলে ঠিক? খারিজ করতে গিয়ে বা দলিল করতে গিয়ে আপনার হয়রানি যদি আপনি অফিস না চেনেন, অর্থাৎ আমরা যেটা বলবো গ্রামের ছন্দমালা হিসেবে, চিনলে জরি, না চিনলে রান্না করার খড়ি, লাকড়ি। আপনার ওখানে প্রতিটা জায়গায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র আছে, ভূমি সেবা সহায়তা কেন্দ্র আছে। এই কেন্দ্রগুলো আপনাকে বলে দিবে আপনি কি করবেন। আচ্ছা, আগে তো ছিল ম্যানুয়ালি, ছিল হার্ড কপি জমা দেওয়া দিয়ে, এখন তো অনলাইনে এই সেবাগুলো দেওয়া হচ্ছে। অনলাইনে সেবা দেওয়ার সারাটা কেমন, তুমি কিভাবে দেখছো? আমি অনলাইনে সেবা এখনো 100% হয়নি, 75 আর বিভাগীয় সভা গেলে 80 পর্যন্ত। অনলাইনে আবেদন করলে পরে তার রেসপন্সটা কি রকম? রেসপন্স আপনার মোবাইল, না মোবাইল তো, মানে তাদের পক্ষ থেকে তার কি লেন্দি করে না তাড়াতাড়ি প্রসেস তাড়াতাড়ি? যদি সার্ভার, আমরা যেটা টেকনিক্যাল সমস্যা দেখি বা টেকনিক্যাল সমস্যার সমাধান দেখি, সেখানে যদি সার্ভার ঠিকমতো চালু থাকে তাহলে সঙ্গে সঙ্গে, আমি নিজেও কাজ করেছি, আমি টাকা গণার সময়টুকু নয় তাতে আমার সার্ভার কাজ করছে, সঙ্গে সঙ্গে আমাকে টাকাটা শো করছে, টাকা পাইছি, লাইসেন্সও পাইছি। আমি এইটা আমার ব্যক্তিগত ব্যাপারে আমি বলবো। আর আমি অ্যাডভোকেট হিসেবে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা নির্দিষ্টভাবে সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট লোকের কাছে আপনারা যাবেন। আমরা এখানে বলি, যারা আইনি সেবা পেতে চান, আমার পক্ষ থেকে, অ্যাডভোকেট পীযূষ কান্তি বর্মনের পক্ষ থেকে একটা কথাই বলবো, আপনাদের আমাদের আইনজীবী সমিতি আছে, ওইখানে লেখাই আছে আপনার দালালের মাধ্যমে যাবেন না। আপনার দলিল, আপনার ভোটার আইডি, আপনি যাবেন, অবশ্যই কোনো না কোনো আইনজীবী আপনাকে সহায়তা করে। আপনি নির্বাচন করবেন আমি কোন আইনজীবীকে নেব। তারপরে আপনার ফৌজদারি ক্ষেত্রে আপনারা যদি যান, আমি নির্যাতিত হয়েছেন, আমরা এখন অনলাইনে জিডি করতে পারি। আচ্ছা, আইনজীবীদের কোন সমিতিতে যাবে এটা? যারা দলিল জেলায় আইনজীবী সমিতি আছে, আইনজীবী সমিতি তো আছে, কিন্তু যে ভূমি জমি সমিতির পরামর্শ নিতে চায়, আপনি আইনজীবী সমিতির যে কোনো আইনজীবীর কাছে যাবেন, পরামর্শ তো ফ্রি দিবে। আপনি পরামর্শ ওখানে আপনি পাবেন। না, পরামর্শ কি ফ্রি আছে? ওখানে লিগ্যাল এডে গেলে ফ্রি, সরকারি ফি বিহীন। আবার আপনি যদি সেই রকম হন, আপনার কিছু ফি দিবেন। আচ্ছা, আবার যদি সেরকম না হলে উকিলরা খাবে, দিতে হবে তো? না, এই কথা বলবেন না, দিতে হবে না। আপনি যদি আমারও কাছে আসেন, আমিও আপনাকে ব্যবস্থা করে দেব। আমি আপনাকে আইনের যত প্রকার সহযোগিতা লাগে আমি করব। আপনি যদি লাখ টাকা দিয়ে জমি কিনতে পারেন, আচ্ছা, তাহলে আপনি। এবার আমি আর বিষয় তোমাকে জানতে চাচ্ছি। ধরো যে একটা জমি বাটোয়ারা, কেন বাটোয়ারাকে কি বলে, আর কি ভাষা আছে এটার? বাটোয়ারাকে বন্টন, বাটোয়ারা ডিভাইডেশন। না, এবার এটাকে খারিজ কেন বলছে? ধরো বাবা মারা গেছে, তার 3 ভাই অথবা 2 বোন, এই 5 ভাই বোনের, এটাকে অনেকে আবার বাটোয়ারা বলছে। এটাকে বাটোয়ারা বলে? হ্যাঁ, এটাকে বাটোয়ারা বলে। আমি অমুকের ভাগ, এটাকে আবার খারিজ বলে না? খারিজ অর্থাৎ খারিজ মানে নামে নামে হয়ে যাবে, পূর্বের খতিয়ান থেকে, পূর্বের নাম থেকে নিজ নামে করে নেওয়া, এটা হলো খারিজ। আর ওটা হচ্ছে বন্টন। ওই বন্টনটা কি নিজেরা ভাগ করে নিজেরা যেটা ভাগ করে সেটা বন্টন। এটা কোর্টের সাপোর্টটা কি হবে? এটা কোর্টের সাপোর্ট হবে, আমি এই অংশ নেব, মানে আমরা ভাগ করার পরে এটা কোর্টের মাধ্যমে দালিলিক ভাবে নিলাম, যেন দেখা গেল যে XYZ 3 ভাই, X
কোনো কারণে মারা গেল, তাহলে কি সম্পত্তিটা কে পাবে? তার বাবার, তার ছেলে সম্পত্তি তার পরে উত্তরসূরি পাবে। ওই হ্যাঁ, একই- খারিজ হওয়ার পরে হ্যাঁ। একই সূত্রে চলে হ্যাঁ, আসবে। একই সূত্রে। এই বিষয়গুলো তো আমাদের আসলে অনেক আছে। হ্যাঁ, তবে জমা জমির অনেক দালাল, এটা তুমি বলেছো একটু কথা একটু আগে, দালাল এরা আসলে এদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়ার আছে? হ্যাঁ, দালাল আইন আছে। আপনার দালালকে দেখিয়ে দিবেন, ধরিয়ে দিবেন, তার জন্য উপযুক্ত শাস্তি আছে, তাই না? 6 মাসের অধিক জেল। সমস্যাতি জেল। দালালদের আমি প্রমাণ করাতে হবে তো যে সে হ্যাঁ। দালাল, মানে সে কারো নিয়ে। হ্যাঁ, উপযুক্ত প্রমাণ হলে, দালিলিক প্রমাণ থাকলে অথবা সাক্ষ্য প্রমাণে যে প্রমাণিত হয়, তো অবশ্যই জেল হবে তার, আচ্ছা পিজু, সেটা জরিমানাও আছে। এবার একটু ব্যতিক্রম কথা বলি। আমি আজকেও গিয়েছিলাম কি বলবো যে কোর্ট এলাকায়, হ্যাঁ। দ্যাট মিনস জেলা আইনজীবী জেলা, সমিতি। হ্যাঁ, না জেলা প্রশাসকের বাম পাশে কার্যালয়, ডান পাশে হ্যাঁ। হচ্ছে যে আদালত। হ্যাঁ, এই আদালত প্রাঙ্গণে এটি আমি বলতে বাধ্য হচ্ছি, এখানে হেন কিছু নাই যে বিক্রি হয় না। যদি একটু বলি আমি, হ্যাঁ। এখানে কি জ্যাকেট, জুতা, ফলমূল, রস, আখ দিচ্ছে। এই যেন একটা মনে হয় যে আমাদের আদালত চত্বরে আদালত বাজার। এটি তোমার মতামত কি? আমরা পূর্বেও ছিল, আমরা যদি পূর্বের ইতিহাস দেখি, কাচারি বাজার। না কাছের বাজার, এটা তো কাচারি বাজার, এটা তো আলাদা কমপ্লেক্স। এটা আলাদা কমপ্লেক্স। ওই নীতিটা এখানে কিছু লোকের, অসাধু কিছু লোকের সহায়তায় এনারা এখানে বসাইতে সাহস পান। অসাধু কিছু লোকের আচ্ছা, সহায়তায় এখানে বসাইতে আমার কাছে সাহস মনে পান। হয় এটা করাটা ঠিক না। ওদেরকে আমরা সচেতন করতে পারলে, আর আমরা যেহেতু গরিব, অসহায়, নিরুপায়, মফস্বল এলাকার লোক, তা আমরা চিন্তা করি যে মামলা চালাইতে গেছি, কিছু বাজার করেও নিয়ে আসি, কিছু সদাইপাতে বিক্রিও করে আসি। এই টেন্ডেন্সিতে না। কিছু লোক ওখানে আসে। পিজু, সেটি আসলে আমি বলতে বাধ্য হচ্ছি কেন। আমি দুটো নিউজ করেছিলাম এর আগে এই বিষয়গুলো নিয়ে। সেটি হচ্ছে যে আমার বাজারের নির্দিষ্ট জায়গা আছে, সরকার সেখানে নির্দিষ্ট জায়গা করে দিয়েছে, যে গাইবান্ধা আছে, নতুন বাজার, পুরাতন বাজার, হকার্স মার্কেট। তাও যদি মনে করে তো সামনে কিছু জায়গা অ্যারেস্ট করে দিক। আর একটি আদালত প্রাঙ্গণ কিন্তু হবে একটা রেস্ট্রিক্টেড এরিয়া। সেখানে আমি যে কাজে যাব, আমার সাথে আমার ভাই থাকতে পারে, বাবা থাকতে পারে, বন্ধুও থাকতে পারে, হ্যাঁ। অত গ্রামের একজন চাচাও আসতে হ্যাঁ। পারে। কিন্তু ওই যে দালাল যায়, এ যায়, সে কিন্তু যায়, দেখি তো কিছু কার পরিচিত পাওয়া যায় কিনা, আমি কিছু ইনকাম করতে পারি কিনা। কেউ যাচ্ছে কি কোট বিক্রি করতেছে, কোট ব্লেজার, কোট পুরাতন সেকেন্ড হ্যান্ড। কেউ যাচ্ছে কি কি ওই যে লাইসেন্সবিহীন ওষুধ আছে না, এই ওষুধ খাইলে মানুষ মরেও না, ভালো হয় না। ওই যে সিনেমায় দেখেছিলাম, হ্যাঁ, নানান ধরনের বাজার বসে। আমার মনে হয় আজকের এই আমার আলোচনা সভায় আমিও একটু প্রতিবাদ করছি, তুমিও আমার সাথে একমত নিশ্চয়ই। আমি একমত আপনার সঙ্গে। আমাদের ওখানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, ইনি মাঝে মাঝেই আদালত পরিচালনা করেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকও আছেন, পুলিশ প্রশাসন আছেন, তারা মাঝে মাঝেই পরিচালনা করে এইগুলো সরানোর ব্যবস্থা করেন এবং জরিমানাও করেন। আমি আজকে গিয়ে দেখি যে প্রধান গেটটা লক করা, মানে গ্রিলের যে গেটটা, যেটি যে পাশে যে মানুষ ঢোকে, ছোট একটা মোটরসাইকেল যাচ্ছে খুব কষ্ট করে। তা আমি ভাবলাম আচ্ছা ঘটনা কি, কোনো প্রবলেম? ভিতরে ঢুকে দেখি ওটার সাথে লাগানো একটি লোক একদম জ্যাকেট, শীত মৌসুমে জ্যাকেট বিক্রি করছে। আমি বাবা, ঢাকার বঙ্গবাজার ভালোই তো শুরু হয়েছে। এটা কিন্তু আসলে আমি মেনে নিতে পারছি না। আমি গাইবান্ধা নাগরিক, আমার মধ্যে একটা অনারশিপ আছে। গাইবান্ধা জেলাকে আমি পরিচ্ছন্ন চাই, আদালত প্রাঙ্গণকে আমি পরিচ্ছন্ন দেখতে চাই। কিন্তু একটু বলি, অনেকে মনে করে যে গরিব মানুষ করে খাচ্ছে, খাক না, এই মিলু খামাখা কেন এই প্যাচাল পারে। কিন্তু আমি তো বৃহৎ উদ্দেশ্যে চাচ্ছি। আমি অ্যাডভোকেট হিসেবে বলবো, আমি ওনাদেরকে নিষেধ করি। নিষেধ করে আপনার নির্দিষ্ট জায়গায় যান, সেখানে ব্যবসা আরও ভালো হবে। আর এইখানে মানুষের হুড়োহুড়িতে আপনার ব্যবসা ভালো হবে না, বরং পকেটমারের শিকার হবেন। এমন ঘটনা ঘটেছে আদালত প্রাঙ্গণে, ঘটেছে, আমি জানি। আমি অনেকে ধরে দিয়েছি। তাহলে আমি ধরে দিয়েছি। আপনি আজকে গেছেন, আমরা তো প্রতিদিন যাই। আপনার একদিনের অভিজ্ঞতা, আমার প্রতিদিনের অভিজ্ঞতা। আমি প্রত্যেককে এরকম ধরে বের করে দিই যে তোমরা যে এই জায়গায় আসছো, এইটা কোন। আচ্ছা পীযূষ, আমি তোমাকে বলেছিলাম এই অনুষ্ঠানে গাইবান্ধা শহর নিয়ে বলা। গাইবান্ধা শহরকে তুমি কেমন দেখতে চাও, মানে পরিষ্কার পরিচ্ছন্ন? আমি গাইবান্ধা শহরকে দেখতে চাই, আমার পাশাপাশি রংপুর শহর পরিষ্কার পরিচ্ছন্ন, সেই হিসেবে গাইবান্ধা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখতে চাই। আমার পাশেই পৌরসভা। আমি প্রতিনিয়তই যখনই পৌরসভার গাড়ি বা পৌরসভা যারা দেখভাল করে তাদেরকে আমি বলি যে আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, এইটা নয়, আপনারা আপনার দায়িত্বটুকু পালন করেন। তারা কিন্তু দায়িত্ব পালন করছে, কিন্তু আমাদের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কি? আমাদের নাগরিক, আমরা তো এখনো সচেতন নই, অচেতন। সচেতন হতে গেলে কি করতে হবে? আমরা সচেতন হইতে আমাদের যে কমিউনিটি রেডিও আছে, আমি
না, 98.8 আমরা যে কমিউনিটি, আমরা কয়জন কমিউনিটি রেডিও শুনি? না, রেডিওতে তো আমাদের সব জেলাতে নাই, মানে আমার গাইবান্ধা জেলাকে নিয়ে আমি ভাবছি। আচ্ছা, আমরা শুনি না। আমার যে গাইবান্ধা স্থানীয় কয়েকটা পত্রিকা আছে, এটাও আমরা পড়ি না। আমরা সচেতন হব কিভাবে? আমরা শুধু সচেতন হই মানুষের অর্থের পিছনে ছোটার জন্য। এই জায়গায় আমরা ভালো। আমরা যদি ভালো থাকি, আমরা যদি সচেতন হই, তাহলে আমাদের রোগ বালাই এগুলা থাকবে না, আমাদের পরিবারের সহিংসতা হবে না। আজকে আমি আচ্ছা, ধরো যে কিছু পুকুর আছে, পুকুরে ময়লা দিয়ে, পুকুর বা ডোবা বা নালা, ধরো যে আমাদের গ্রামে কিছু ড্রেন আছে, কিছুদিন আগে দেখলাম ড্রেনগুলি পরিষ্কার হচ্ছে। কিছু এলাকা আছে যে তোমার কি বলবো, যে এত নোংরা, আবার ময়লাগুলো হয়তো নিয়ে যাচ্ছে কিন্তু একই জায়গায় ময়লা ফেলছে, জানি না ময়লাগুলি ডেইলি নিয়ে যায় কিনা। এই যে গন্ধ, মাঝে মাঝে কিছুদিন আগে আমরা তো নাক চেপে রুমাল দিয়ে রিক্সা চলে গেছি, আমাদের থানা পাড়ার যেমন রাসেলের দোকানের পেছনে এখনো ময়লার ঘাটি। আমি দেখেছি যে আরো কিছু কিছু মানে কি একদম বেশ জঙ্গল মানে এখনো আছে। তো আমি তো লিখে রাখিনি, অনেক জায়গায় আছে, আমি দেখি, আমি মাঝে মাঝে ভাবি, এবং দেখি রাস্তাতে যাচ্ছি, কলা খেয়ে রাস্তা মাঝখানে দিয়ে আমি ভাবি যাচ্ছি এই কলা ছাড়লে তো মোটরসাইকেলের চাকা পিছলে অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি নিজেই দাঁড়িয়ে হাত দিয়ে বাইরে ফেলে দিই, এতে আমার কিন্তু মান সম্মান গেল না, আবার কেউ দেখলে আমাকে হয়তো বাহবা দেবে। এই যে এটা আমি যদি একাই যদি হই, তা তো হতে পারে না, আমার তাকদার আছে বিধা আজকে এই কথাগুলো এখানে রেডিওতে বলছি। তো গাইবান্ধা শহরকে তুমি আর কেমন দেখতে চাও যদি বলি? আমরা যদি ধর্মীয় বিধিবিধান বা অনুশোচনা থাকে আমাদের মধ্যে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আমরা যদি এইটাই ধর্মীয় বিধিবিধান মানি, তাহলে আমরা নিজেও সচেতন হতে পারবো, রোগ বালাই থেকেও মুক্ত হইতে পারবো। আবার সেই সাথে আপনি মিলু ভাই বললেন যে আমরা কীরকম দেখতে চাই, আমরা যদি পরিষ্কার দেখি আমরা নিজেও পরিষ্কার থাকবো। আমার ওয়াইফ প্রতিনিয়তই যখন মাঠে হাঁটতে যান, কাউকে না কাউকে পৌরসভার লোক গাড়ি দেখলে বলে যে নিজেরা আগে ভালো হও, তারপরে অন্যকে ভালো করতে আসো। আর আমি তো কোনো ক্রমেই অপরিষ্কার পছন্দ করি না। তাহলে আমরা আজকে এই গাইবান্ধা শহরকে নিয়ে বলতে গেলে বলবো যে গাইবান্ধা শহর আমরা পরিচ্ছন্ন শহর চাই, যেন রাস্তাঘাটে কোনো ময়লা না থাকে। আরেকটি সামাজিক সমস্যা আমাদের দেখা দেয়, কুকুরের উপদ্রব শুরু হয়। একদম যদি বলো যে 30টা 40টা 50টা কোনো এলাকায় তারা কামড়াকামড়ি করছে, চিল্লাচিল্লি করছে, হই হল্লা করছে, অথচ এটি কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখি না। এটি আসলে কাদের দায়িত্ব পড়ে? পৌরসভার ওখানে একজন দায়িত্বপ্রাপ্ত লোক আছেন, স্বাস্থ্য সেবা কর্মী আছেন, উনি যদি এই জিনিসটা ভালোভাবে দেখেন, সুনজর দেন, তাহলেই এটা সম্ভব, না হলে একার পক্ষে কোনো সম্ভব নাই। আর আমরা মনে করি যে কুকুরের প্রজনন এত বৃদ্ধির তো দরকার নেই, আমাদের মহল্লায় মহল্লায় কুকুর মানে একদম মানে পরিবেশ নষ্ট করছে শহরে, তাহলে শহরে থাকার দরকার। আমি একজন মানুষ গ্রাম থেকে শহরে আসছে বাড়ি করার জন্য, নাগরিক সুবিধা যদি না পায়, তাহলে এটা তার এক বড় জন্য হ্যাসেল, তার জন্য তার সে তো কি বলবো, আমি কর দেবো, নাগরিক সুবিধা পাবো, সেটাই। আচ্ছা পীযূষ, তোমার সাথে অনেক কথা হলো, অনেক ভালো লাগলো তোমার সাথে। আমরা এখন শেষ পর্যায়ে এসেছি, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের সিগন্যাল চলে আসছে, আমরা শেষের দিকে এসেছি। সর্বশেষ তুমি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কয়েক কথা বলে আমিও শেষ বিদায় নেব। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি অ্যাডভোকেট পীযূষ কান্তি বর্মন দুটি কথা বলবো। আজকে হচ্ছে পারিবারিক সহিংসতা সুরক্ষা দিবস, পারিবারিক সহিংসতা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। আজকে প্রতিরোধ দিবস। আপনারা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবেন। নারী হচ্ছেন আপনার মা, আপনার বোন, আপনার একজন ওয়াইফ, সর্বোপরি আপনার একজন মাথার ছাতা, আপনার গর্ভধারিণী। আপনি তাকে শ্রদ্ধা দেখাবেন, সম্মান দেখাবেন। পরিশেষে সম্মান দেখাইলে আমি সম্মান পাব। অনেক অনেক সুন্দর বলেছো পীযূষ, আসলে ঠিক বলছো তুমি যে নারী আমার মা, নারী আমার স্ত্রী, নারী আমার বোন, নারী আমার কন্যা। নারীকে আমরা সবসময়, নারীর নিজস্ব কিছু চাওয়া পাওয়া আছে, তার স্বাস্থ্যগত দিক, তার লেখাপড়া থেকে শুরু সব কিছু। আর আরেকটি বিষয়, তুমি যেহেতু এই তুললে বিষয়টি যে তার বাল্য বিবাহ থেকে সরকার খুব দৃঢ় পদক্ষেপ নেবে, এটি আমারও আজকে এই অনুষ্ঠানে বলা আমি মনে করি। তো পীযূষ, তাহলে শেষ করি। হ্যাঁ, বাল্য বিবাহকে না বলি, পারিবারিক সুরক্ষা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করছি। আমাদের সাথে এতক্ষণ ছিলেন এই আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানে, আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম। অ্যাডভোকেট পীযূষ কান্তি বর্মন, গাইবান্ধা জেলা জজ কোর্ট গাইবান্ধা। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী মঙ্গলবারে আবারও কথা হবে কোনো অতিথির সঙ্গে। শুভ সন্ধ্যা।